বিয়ের আসরে নিজের বইয়ের জায়গায় একটা পতিতাকে দেখে মাথায় আকাশ ভেঙে পড়ল আরশের। ইম্পসিবল, এই মেয়ে একটা পতিতা, আমি কিছুতেই একে বিয়ে করতে পারবো না। বলেই গলা থেকে ফুলের মালাটা খুলে ফেলে দিল আরশ। আরশের মুখে পতিতা কথাটা শুনে চমকে গেল বিয়ে বাড়ির সবাই, সেই সাথে বিয়ের কোণে মৌ। কিছুক্ষণ বাদে যার সাথে তার জীবন বেঁধে দেওয়ার হবে সে তাকে পতিতা বলে ডাকছে। আরশ এর রিয়াকশন ছিল খুবই ভয়ঙ্কর। মৌয়ের মা বাবা অবাক হয়ে যায় তাদের হবু জামাই তাদের মেয়েকে পতিতা বলে ডাকছে। আরশের মা বাবা আরশকে থামার জন্য বিভিন্নভাবে চোখ রাঙানি দিচ্ছে। ছেলের হাত চেপে ধরে সাইডে নিয়ে গিয়ে আরশের বাবা বললেন, আমাদের মান সম্মান কি সব শেষ করে দিবে তুমি? তোমার বিয়ে করার ইচ্ছে ছিল না সেটা আগে বললেই পারতে। এইভাবে পাবলিক প্লেসে একটা মেয়ের সম্মান নিয়ে টানাটানি করছো কেন? এই অধিকার তোমার নেই আরশ। আরশ নিজের হাত থেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বললেন, বাবা, আমার তো বিয়ে করতে আপত্তি ছিল না, তাই বলে জেনে শুনে আমি একটা পতিতাকে বিয়ে করব ভাবলে কিভাবে এটা? এই মেয়ে একটা পতিতা বাবা, আমি নিজে দেখেছি এই মেয়েকে এসব কাজ করতে। তুমি কিভাবে দেখলে? তার মানে তুমিও? না বাবা, তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়, আমি অন্যভাবে চিনি। বিয়ে বাড়ির কানাঘোষা শুরু হয়ে গিয়েছে। আরশ আর আরশের বাবার কাছে মৌয়ের ফ্যামিলি সবাই চারিদিক থেকে ঘিরে ধরে। আরশের কাছে অনুনয় বিনয় করে বলে, জামাই বাবা, এগুলো কি বলছো? আমাদের মেয়ে এমন নয়, তোমার কোথাও ভুল হচ্ছে। আরশ সমস্ত বরযাত্রী কন্যাযাত্রীদের সামনে চিল্লিয়ে বলতে থাকে, আপনারা কতটুকু জানেন আপনাদের মেয়ে সম্পর্কে? আপনাদের মেয়ে একটা চরিত্রহীন পতিতার ব্যবসা করে, ছেলেদের সাথে রাত্রি যাপন করে বেড়ায়, আমি নিজে তার সাক্ষী। আরশকে তার বাবা একটা চড় মেরে বলে, এনাফ হয়েছে, আর নয়। সব কিছুরই লিমিট আছে। কোথায় কাকে দেখেছো না দেখেছো তার জন্য বৌমাকে দোষ দিচ্ছ? আমি যা সত্যি তাই বলছি। এই যে মিস মৌ, ভুলে গিয়েছেন আমাকে আপনি, তাই না? 7 দিন আগে আমার বন্ধুদের সাথে কন্টাকে গিয়েছিলেন আর আমি নিজে আপনাকে বোঝালাম এসব রাস্তা থেকে সরে আসতে। কি মনে নেই আপনার? মৌ আরশের কলার চেপে ধরে বলে, এনাফ ইজ এনাফ মিস্টার আরুষ। আপনি যদি আমাকে পছন্দই না হবে তাহলে বিয়ে করতেন না। কেন আমাকে সমাজের চোখে ছোট করছেন? আমার চরিত্রে কেন দাগ লাগাচ্ছেন? কি করেছি আমি আপনার? আরশ বিরক্তি নিয়ে বলে, একদম নাটক করবেন না। কি করেছেন মানে সব ভুলে গিয়েছেন? এই যে আপনি 7 দিন আগে আমার বন্ধুর ফ্ল্যাটে গিয়েছিলেন এক রাতের জন্য, আমাকে আমার বন্ধু মিথ্যা বলে তার বাসায় নিয়ে গিয়েছিল ওই খারাপ কাজগুলো করতে, কিন্তু আমি আপনাকে দেখে অবাক হয়েছিলাম। এত সুন্দর একটা মেয়ে কিভাবে এত খারাপ কাজ করতে পারে? আমি নিজে আপনাকে বুঝিয়েছিলাম যেন আর এগুলো না করেন, কিন্তু আপনি আমাকে কি বলেছিলেন? আপনাকে বাধ্য করা হয়েছে এগুলো করতে। আপনি আসলে এ ধরনের মেয়ে না, ব্লা ব্লা ব্লা। আর সে আপনি কিনা আমারই বউ হতে চান? শুনুন, সবাই কান খুলে শুনুন, আমি এই মেয়েকে কিছুতেই বিয়ে করব না। আরশের বাবা আরশকে আড়াল নিয়ে নিয়ে বলে, এই মেয়েকে বিয়ে না করলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের বাড়ি আর জায়গা জমির যে ঝামেলাটা চলছে তা মেয়ের বাবাই সমাধান করে দিবেন, না হলে আমাদের রাস্তায় গিয়ে বসতে হবে। মেয়েটা ভালো হোক আর খারাপ সেটা যাচাই করার সময় এখন নেই। চুপচাপ বিয়ের পিড়িতে বসে যাও বলছি। চারিদিকে বিভিন্ন কানাঘোষা চলছে। মুহূর্তের মাঝে ছড়িয়ে গেল আরমান সাহেবের মেয়ে পতিতালয়ে যায়। এইদিকে আরশের চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে টুপটাপ করে। শেষে কিনা এমন একটা মেয়ে তাকে বিয়ে করতে হবে। কোনো উপায় না পেয়ে বাবার সম্মান রক্ষাতে বিয়ে করে কবুল বলে নিল আরশ। বাবার বাড়ি থেকে আসার সময় বাবার গলা জড়িয়ে ধরে ভীষণ কান্নায় ভেঙে পড়ে মৌ। তার এই কান্নার কারণ অন্য কিছু, কারণ মৌ আজ তার জীবনের সব থেকে বড় অপমানটা হয়েছে। বিয়ে নিয়ে মৌয়ের মনে অনেক স্বপ্ন ছিল, কিন্তু বিয়ের আগেই তার হবু বর তাকে যে অপবাদ দিল সেটা ভোলার মতো নয়। মেয়েকে বিদায় দেওয়ার সময় আরমান সাহেব ফাঁকায় ডেকে নিয়ে বলেন, মা, আমি তোকে বিশ্বাস করি, তবুও বল, কারো প্রচলনায় পড়ে এমন কিছু করিসনি তো? আমি তোর বাবা, আমাকে খুলে বল মা। আমি তো তোর কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। আরর যা বলল তা কি সত্য? মৌ কানে হাত দিয়ে বলে, বাবা প্লিজ আর বলো না, আমি এটা সহ্য করতে পারছি না। উনি কেন এমন জঘন্য কথা বললেন? কি কারণে বললেন? তোমার মেয়ে এমন হতে পারে না বাবা।
এরই মাঝে আরুষ এসে আরমান সাহেবকে একটা ছবি দেখান, যা দেখে চমকে যান আরমান সাহেব। আরুষ আরমান সাহেবকে দেখান, এই দেখুন আমার বন্ধু ছবি পাঠিয়েছে। খুব বাজে আর ঘনিষ্ঠ অবস্থায় একটা ছবি, যা দেখে আরমান সাহেবের বুকে ব্যথা শুরু হয়। মৌ ছবিতে নিজেকে দেখে চমকে যায়। এটা কিভাবে হতে পারে? এটা তো সত্যি সে। একটা ছেলের সাথে, ছেলেটা আর কেউই নয়, আরুষের বন্ধু। আরুষ আরমান সাহেবকে বলে, এবার আপনার মেয়েকে বলুন কে মিথ্যা বলেছে, আমি না আপনার মেয়ে? আপনার মেয়েকে উত্তর দিতে বলুন। এই অবৈধ উপায়ে আপনার মেয়ে টাকা ইনকাম করে কার জন্য? টাকার জন্য নাকি নিজের শরীরের চাহিদা মেটানোর জন্য? মুখ কাঁদতে কাঁদতে বলে, এটা আমি হতে পারি না বাবা, আমি জানি না আমার ছবি কিভাবে গেল, আমি কিছু করিনি বাবা। আরুষ আরো রাগান্বিত হয়ে বলে, আপনি এভাবে মিথ্যা বলে কি প্রমাণিত করতে চাচ্ছেন? আরমান সাহেব নিজের মেয়ে গালে সজোরে একটা থাপ্পড় মেরে বলে, এর চেয়ে তুই মরে যেতে পারিস না? তুই মরে গেলে আমি আরো খুশি হতাম। আমি তোর মতো মেয়েকে জন্ম দিয়েছি, ভাবতেও ঘৃণা লাগছে আমার। ছি, আর কোনোদিন আমাকে বাবা বলে ডাকবি না তুই। বলেই বুকের ব্যথায় মাটিতে বসে পড়লেন আরমান সাহেব। আরুষ আরমান সাহেবকে ধরে বলে, এতে আপনার কোনো দোষ নেই, যা করার আপনার মেয়ে করেছে। আরমান সাহেব আরুষের হাত ধরে বলে, বাবা, আমি হাত জোর করছি তোমার কাছে, আমার মান সম্মান এমনিতেও আর নেই। তুমি আমার মেয়েকে নিয়ে যাও, আমি কথা দিচ্ছি ও আর কখনো এমন করবে না। নিশ্চিত খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে এমন করেছে। আরুষ আবারও বলে, আমি চাইলেই এই ছবি সবাইকে দেখাতে পারতাম, কিন্তু আমি চাইনি আপনার সম্মান নষ্ট হোক। আমি আপনার মেয়েকে বিয়ে করেছি, এটা ঠিক, কিন্তু আমি কখনোই একে মেনে নিব না। মৌ অবাক হয়ে গেল। ছবিটা সত্যি কি ছিল? কোনো এডিট ছবি ছিল না তো? হুবহু ময়ের মতো আরো একটা মানুষ। ছবিটা সত্যি ছিল, কোনো এডিট ছবি ছিল না। হুবহু আমার মতো আরেকটা মানুষ কিভাবে হতে পারে? কে ছিল ওই মেয়েটা? নাকি আরুষ বিয়ে করবে না বলে কোনো অজুহাত খুঁজছিল? আমাকে ফাঁসাবে বলে আরুষ এই ছবি নিজে বানিয়ে আনেনি তো? তাই ধোঁয়াশা ময়ের কাছে আরুষের পাশে বসে আছে মৌ। কারোর মুখে কোনো কথা নেই। আরুষ গম্ভীর মুখে বসে আছে। তার বন্ধুরা এসে তার বউকে দেখলে কি ভাববে? শেষ কিনা এমন একটা মেয়েকে বিয়ে করতে হলো তাকে। আরুষ ময়ের দিকে তাকিয়ে দিল। শুনুন, আমার এমনিতেও ইচ্ছা ছিল না আপনাকে বিয়ে করার। আমার প্রেমিকা আছে রুহি, আমি রুহিকে ভালোবাসি। বাবা বলে ওর ফ্যামিলি কালচার ভালো না, তাই জোরপূর্বক আপনার সাথে বিয়ে দিয়েছে। তাও আমি সবটা মেনে নিতাম যদি আপনি কোনো ভালো মেয়ে হতেন। আমি রুহির সাথেই থাকবো, আপনার সাথে না। ওকে? আমার জীবনে আপনার কোনো অধিকার নেই। তাকে বলে দিল। ময়ের কোনো প্রতিবাদ না করে কেঁদে যাচ্ছে আর ওই ছবির কথা ভেবেই যাচ্ছে। আরুষদের বাড়িতে মৌকে নেওয়া হলে আরুষের বন্ধুরা বউ দেখতে এসে অবাক হয়ে যায়। আরুষকে বলে, কিরে ভাই, ভালোই বিয়ে করেছি, বউও পাবি, মাঝে মাঝে আমরাও ফ্রিতে পাবো, তোরও টাকা ইনকাম হবে। শেষে কিনা এই মেয়ে বিয়ে করলি? সেদিন তো কত জ্ঞান দিলি আমাদের, আর আজ নিজেই পতিতা বিয়ে করে আনলি। আরুষ রাগে রুম থেকে বেরিয়ে গেল। চলবে কি? একটা পতিত মেয়ের সাথে নিজের বর যাকে তুলনা করে তার মনই মাইন্ড অনেক ভেঙে যাওয়ারই কথা। বিয়ের আসরে যেটা ঘটে গেল সেটা নিয়ে খুবই চিন্তিত মৌ। ময়ের তার হাজবেন্ডের উপরে একটুও রাগ করলো না, কারণ ময়ের হাজবেন্ড আরুষের রাগ হওয়াটাই স্বাভাবিক। কেননা আরুষ যে ছবিগুলো দেখিয়েছে সেগুলোতে সত্যি ময়ের মতো একটা মেয়ে ছিল। আরুষের যে বন্ধুগুলো এসেছিল ওই মেয়েটার ছবি ওই ছেলেগুলোর সাথেও ছিল। যেখানে অন্য কোনো মেয়ে হলে সুইসাইডের পথ বেছে নিত, সেখানে মৌ প্রতিজ্ঞা করলো যে আসল সত্যিটা সে বের করেই ছাড়বে। গায়ে ভারী ভারী গহনা পরে বড্ড অস্বস্তিতে আছে মৌ। আজ তার শ্বশুরবাড়িতে প্রথম দিন। আজ যে ঘটনাটা ঘটে গিয়েছে, শ্বশুরবাড়ির সবাই মৌয়ের দিকে কেমন চোখে তাকাচ্ছে। মৌ বেশ বুঝতে পারছে সবাই তাকে নিয়ে সমালোচনা করছে, তাই মৌ সিদ্ধান্ত নিল সবার এই ধারণা ভুল প্রমাণ করে দিবেও। নিজের ঘরে একা একা বসে আছে মৌ, তার কাছে কেউই নেই। একদিকে ক্ষুধায় প্রাণ যায় যায় অবস্থা, বাইরে অনেক জলঘোলা চলছে আজকের ব্যাপারটা নিয়ে, তাই নতুন বউয়ের খোঁজ আর কেউ নিচ্ছে না। আরুষের বাবাকে আত্মীয় সবাই ধরেছে টাকার ক্ষমতা পাওয়ার লোভে এমন একটা বাচ্চা মেয়েকে সে বউ করে বাড়িতে এনেছে। আরুষের বাবাকে যে যা পারছে সে তাই বলে যাচ্ছে।
এদিকে মোয়ের চিন্তা হচ্ছে তার বাবাকে নিয়ে। শেষমেশ তার বাবাও তাকে ভুল বুঝলো। আরুষ বাড়িতে তার মা বাবার সাথে প্রচণ্ড রাগারাগি করছে। সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আরুষ ব্যাগ গুছিয়ে রওনাও হলো। এমন সময় মৌ আরুষের সামনে গেল। আরুষ বলে, এই পতিতা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি তোকে বউ বলে মানি না। আমি সহ্য করতে পারছি না তোকে। কেন আমার জীবনটা নষ্ট করলি? তুই এ বাড়িতেই থাক, আমি চলে যাচ্ছি। মৌ কোমরে শাড়ি পেঁচিয়ে বলে, কি ভেবেছেন কি? আপনার মানা আর না মানায় এখন আর কিছু যায় আসে না। এটা কি সিনেমা পেয়েছেন নাকি যে বিয়ের পর বলছেন বিয়ে মানবেন না? আপনি মানলেও আমি আপনার বউ, আর না মানলেও। হিন্দি মুভি নাকি বাংলা মুভি, কোনটা দেখে এগুলো শিখেছেন? এইসব ন্যাকা ন্যাকা সিনেমার ডায়লগ বাস্তবে কাজে লাগবে না। বিয়ে মানবেন না বললেই হয়ে গেল? শুনুন, আমার সাথে বেশি বাড়াবাড়ি করবেন না। এমনিতেই লোকসমাজে আমার মান সম্মান বলে কিছু রাখেননি। যেখানে চারদিকে মানুষ আমার বাবাকে বলতো মৌয়ের মতো মেয়ের বাবা হওয়ার ভাগ্যর ব্যাপার, সেখানে আপনি আমাকে কলঙ্কিত করে চলে এসেছেন। আরুষ মৌয়ের কথা না শুনে হাঁটা দিল। এমন সময় মৌ আরুষের হাত ধরে টানতে টানতে রুমের ভেতরে নিয়ে রুমের দরজা লক করে দিল। বাড়ি ভর্তি আত্মীয়। অবাক হয়ে গেল সবাই। সবাই বলা বলি করছে, এমন বউ আজ প্রথম দেখলো। লজ্জার মাথাকে বরকে টেনে ঘরে নিয়ে গেল। মৌ কারোর কথায় পাত্তা দিল না। ঘরের দরজা লাগিয়ে বলে, আজ আমাদের ফুলসজ্জা, আর আপনার ফুলসজ্জা আমার সাথেই হবে। আর হ্যাঁ, ন্যাকামি করে এটা বলার প্রয়োজন নেই যে আপনি সোফাতে ঘুমাবেন বা ফ্লোরে। আমার সাথে এই খাটে ঘুমাবেন। সেটা না হলে গলায় দড়ি দিয়ে এই ফ্যানের সাথে ঝুলে সুইসাইড নোট লিখে রেখে দেব, বুঝলেন? কোনো সিনেম্যাটিক ডায়লগ দিবেন না। মিস্টার আরুষ, আই লাভ ইউ। না মানে আগে ভালোবাসতাম না, বাট এখন থেকে বাসি, আর ভীষণ ভালোবাসার চেষ্টা করব। কারণ আপনি আমার স্বামী, তাই আমার আপনাকেই ভালোবাসা উচিত, আর আপনারও আমাকেই ভালোবাসা উচিত। আন্ডারস্ট্যান্ড? আপনি ভাববেন না আমাকে ছেড়ে যেতে চাইলেই আমি যেতে দিব। কালেমা পড়ে বিয়ে পড়েছি, ছেড়ে দেওয়ার জন্য নয় মিস্টার। আরুষ অবাক হয়ে গেল। কোথায় ভেবেছিল সে তার বউকে ধমকিয়ে রাখবে, উল্টা তার বউ তাকে ধমক দিয়ে দিল। আরুষ ভেবেছিল মেয়েটা ভয়ে চুপসে যাবে, কিন্তু হলো পুরাই উল্টা। আরুষকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মৌ বলে, লিসেন, কি ভাবছেন আমি কেমন টাইপের মেয়ে, তাই তো? যেটা ভাবছেন ওইটাই ঠিক। আমি ওই টাইপের মেয়েই। আমাকে বাংলা সিনেমার শাবানা ভাবার কোনো কারণ নেই। আর আমি ইনামিনা টিনামার্কা মেয়ে না। ভেবেছেন আমাকে দিনের পর দিন খোটা দিয়ে যাবেন আর খারাপ ব্যবহার করবেন, আমি সেটা মুখ বুজে সহ্য করব? কখনোই না। শুনুন, আপনি আমাকে ভুল বুঝেছেন, সেটা স্বাভাবিক ব্যাপার। আমি খুব পজিটিভ মাইন্ডেড মেয়ে। এতে আপনাকে কোনো রূপ দোষ ত্রুটি দিব না। আমি আপনার জায়গায় আমি থাকলেও এমনভাবেই রিয়্যাক্ট করতাম, কারণ আমি জেনে শুনে চাইতাম না যে আমার হবু বর পতিতালয়ে যায় আর তাকে আমি বিয়ে করি। আপনার যোগ্য স্ত্রী হয়ে আমি দেখাবো যে আমার সম্পর্কে আপনার যে ধারণা হয়েছে সেটা ভুল। আরুষকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে মৌ বলে, আরুষ ভাবতেই পারেনি এমন চমৎকার একটা মেয়ের সাথে তার বিয়ে হবে। মেয়েটি কোথায় যেমন পটু, কোনো রক্তে মাংসে গড়া ছেলে তার প্রেমে না পড়বে না। আরুষ জীবনে এমন সুন্দর মেয়ে কখনো দেখেনি। একটা মেয়ে কতটা পজিটিভ মাইন্ডের হতে পারে সেটা মৌকে না দেখলে বুঝতোই না। আরুষের মুখে কোনো কথাই ছিল না মৌকে বলার মতো। তাছাড়া আরুষ তো জীবনে এমন মেয়েই চেয়েছিল যে তার প্রেমের জালে জড়িয়ে রাখবে, তার কথা সারাক্ষণ শুনবে, শুনতে ইচ্ছাও হবে। আরুষ ভ্রুকুচকে মৌয়ের দিকে তাকিয়ে বলে, আপনি কি আমাকে খুন করবেন নাকি? মৌ হেসে বলল, এসব খুনটুন করে বিধবা হতে চাই না আমি। আরুষের সামনেই মৌ তার শাড়ি খুলতে শুরু করলো। এক্সকিউজ মি, আপনি কি করছেন এগুলা? শাড়ি খুলছি, এত ভারী শাড়ি আর গহনা জাস্ট নেওয়া যাচ্ছে না। তাই বলে আমার সামনেই? তাহলে কি রাস্তার ছেলেদের সামনে খুলবো? আমি শাড়ি খুলবো সেটা আপনার সামনে। আরুষ নিজের চোখ বন্ধ করে ফেলল। মৌ হালকা হাসতে হাসতে বলে, মিস্টার ভদ্রলোক, আমি আগেই আপনার ব্যাপারে সব জেনে নিয়েছি। আপনার সামনেই কিছু পরার না থাকলেও যে খারাপ নজর দিবেন না সেটা আমি জানি। শুধু একটু দুষ্টুমি করার জন্য এটা করা। বেটা ভেবেছিল বাঘের পার্ট নিবে, দিয়েছি তো ভেড়া বানিয়ে। এই জন্যই বান্ধবীরা বলেছিল প্রথম রাতেই বিড়াল মেরে দিবি। দিয়েছি তো বিড়াল মেরে, এবার মিউ মিউ করে বেড়া। আমাকে পতিতা বলা, দেখো না কি কি করি। আরুষ বেচারা একদমই মুখে কোনো কথা নেই যে সে যে মৌকে কিছু বলবে, তেমন কোনো রাস্তা মৌ খোলা রাখলো না। আরুষ চোখ খুলতেই অবাক। ঘরের মাঝে তার নতুন বউ সাদা ধবধবে টি শার্ট পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। মৌ নিজের চুল হাত খোপা করতে করতে বলে,
কি দেখছেন দেখুন, আমি রাতে টি শার্ট ছাড়া ঘুমাতে পারি না। এটা নিশ্চয়ই আপনার টি শার্ট, আপনাকে জিজ্ঞাসা না করেই পরে নিলাম। কাল আমাকে কয়েকটা টি শার্ট আর স্কার্ট কিনে দিবেন। আর আপনি কি এই শেরওয়ানি পরেই ঘুমাবেন নাকি? যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। আরুষ ড্রয়ার থেকে একটা 3/4 আর গেঞ্জি নিয়ে ওয়াশরুমে প্রবেশ করলো। শাওয়ার ছেড়ে আরুষ ভেবেই যাচ্ছে, কি মায়াবী এই মেয়েটা, যে মেয়েটাকে সে সহ্যই করতে পারছিল না, আর সে মেয়েটাই তার কথার জাদুতে আরুষের মন বদলে দিয়েছে। যে মেয়েটা এত মিষ্টি করে কথা বলে, সেই মেয়েটা এত বাজে প্রফেশনে কিভাবে যেতে পারে? এই মেয়েটাকে তো যে কেউ ভালোবাসতে পারতো, তাহলে মেয়েটা কেন এমন করলো? মেয়েটার কথাগুলো এমন স্পষ্ট আর ক্লিয়ার, তাতে মনেই হয় না যে মেয়েটার অমন প্রফেশনের। এমন সময় কেউ একজন ঘরের দরজায় কড়া নাড়ল। মুখ গায়ে ওড়না পেঁচিয়ে দরজা খুলতেই আরুষের বন্ধুরা এসে হাজির। আরুষের বন্ধুরা মুখে এমন পোশাকে দেখেই অবাক, শেষ বাজিয়ে বলে, কি পতিতা বিয়ে করার কি প্রয়োজন ছিল? তোমাদের কি আবার সংসার লাগে নাকি? এমনিতেই তো সব পাও তোমরা, কারো বউ হওয়ার যোগ্যতা আছে নাকি তোমার? আরসের মতো ভালো ছেলের কপালে এই জুটলো, আজ আবার হবে নাকি ফুলটুসি? মুখ ঠাস ঠাস করে শব্দে আরুষের বন্ধুর গালে একটা সজোরে থাপ্পড় মেরে দিল। আরুষের বন্ধুর গালে ঠাস করে চড় মেরে দেওয়ার সাথে সাথে চমকে যায় আরুষের বন্ধু। আরুষের বন্ধু উল্টা মৌয়ের গালে চড় মারতে গেলে মৌ হাত ধরে ফেলে। আরুষ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে মৌ ওর বন্ধুদের হাত ধরে রেখেছে। আরুষ বিষয়টা দেখে অবাক হয়ে যায়। আরুষকে দেখে আরুষের বন্ধু বলে, দেখ ভাই তোর বউ। মৌ আরুষের বন্ধুর হাত ঝাড়ি মেরে বলে, উনি কি দেখবে? ওনাকে ডাকছেন কেন? ওনাকে নালিশ দিবেন আর উনি আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিবেন? কি এতক্ষণ কি বলেছিলেন আমি পতিতা? আমার সংসারের প্রয়োজন নেই, বিয়ের প্রয়োজন নেই, আপনার বন্ধুর জীবন নষ্ট করেছি? প্রথম কথা, আমি পতিতা নই। আর দ্বিতীয় কথা, যদি ধরেই নেই আমি পতিতা, তাহলে আপনি কি? আপনি কি দুধে ধোয়া? একটা মেয়ে পতিতালয়ে কিভাবে হয়? একটা মেয়ে পতিতা কিভাবে হয় যদি আপনার মতো ভদ্রলোকরা তাদের কাছে না যায়? একটা পতিতা অবশ্যই তার পেশা ছেড়ে দিত যদি আপনার মতো ভদ্রলোকরা তাদের কাছে না যেত। একটা মেয়ে টাকার জন্য একটা ছেলের সাথে সময় কাটালে তাকে পতিতা বলে, আর একটা ছেলে টাকা দিয়ে সময় কাটালে তাকে কি বলে? উত্তর দিন, তাকে কি বলে? একটা মেয়ে পতিতা হলে সেই মেয়েটির সাথে রাত কাটানো ছেলেগুলোকে পতিতা বলে। আমার যদি বিয়ে করার রাইট না থাকে, আপনাদের কিভাবে রাইট থাকে? আমার যদি সংসার করার না সাজে, তাহলে আপনাদের কিভাবে রাইট থাকে? লজ্জা করে না আপনার একটা মেয়ের সাথে রাত্রি যাপন করে এসে সেই মেয়েকে পতিতা বলে উপদেশ দিতে? আরুষের বন্ধু বলে, তাই বলে আমার গায়ে হাত তুলবে তুমি? মাত্র একটা চরের প্রাপ্য নয় আপনি। উচিত শহরের সব মানুষ জড়ো করে তাদের সবার সামনে জুতা পেটা করে আপনাদের আসল পরিচয় দেওয়া উচিত, যে এরাই তারা যারা রাতের আধারে পতিতালয়ে যায় আর দিনের আলোতে মানুষকে জ্ঞান দিয়ে বেড়ায়। আরুষ অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি মেয়েটা এতটা প্রতিবাদী আর এতটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে। আরুষ তার বন্ধুকে বলে, কি সমস্যা ভাই, কি হয়েছে? মৌ বলে, উনি কি বলবে? আমি বলছি কি হয়েছে। উনি আমাকে ওনার সাথে থাকার প্রস্তাব দিয়েছে, যার জন্য ওনাকে থাপ্পড় মেরেছি, যার জন্য উল্টা উনিও আমাকে মারতে চেয়েছিলেন। কি মিস্টার আরুষ, এসব আপনার বন্ধু? এই সমাজে আপনার চলাফেরা? বা রে সভ্য সমাজ! বাহ, নিজের স্ত্রীকে অপমান করছে আর বর আঙুল গালে দিয়ে চুষছে। আরুষ ওর বন্ধুর গালে আর একটা সজোরে থাপ্পড় মেরে বলে, এখান থেকে বের হ। আমি ভাবতেও পারিনি তোরা এমন প্রস্তাব দিতে পারবি। অন্তত আমার মান সম্মান রাখা উচিত ছিল তোদের। যা, বেরিয়ে যা আমার বাসা থেকে। আরুষের বন্ধুরা বেরিয়ে গেল। আরুষ মৌয়ের দিকে তাকিয়ে বলে, ইয়ে মানে মিস মৌ, সরি, রিয়েলি সরি। আচ্ছা, কিসের জন্য সরি? আপনার বিয়ের আসরে করা রিয়্যাক্ট নাকি আপনার বন্ধুর করা ব্যবহার? দুটোই। আরুষ যেন মৌয়ের কথায় বলিতে নিজেই নতজান হয়ে গেল। মৌকে উপেক্ষা করার শক্তি হারিয়ে ফেলল ও। মেয়েটির কথা দিয়েই আরুষকে দুর্বল করে ফেলল। মৌ আরুষকে বলে, মিস্টার আরুষ, জানেন আমার সমাজে আমার খুব সম্মান ছিল। সবাই বাবাকে বলতো আপনার মেয়ে একটা লক্ষ্মী মেয়ে, এমন মেয়ে থাকলে আর কিছু লাগে না। জানেন এখন আমার সমাজ আমাকে চরিত্রহীনা বলে জানে। তারা জানে আমি একটা মুখোশধারী, আমি পতিতা। আমার চরিত্রে এই তকমা যে ভুল প্রমাণ, সেটা করার মতো উপযুক্ত প্রমাণ আমার কাছে নেই। আমি যে নির্দোষ সেটা প্রমাণের জন্য সঠিক প্রমাণ আমার হাতে নেই। জানেন তখন খুব অসহায় লাগে যখন চারদিকে মানুষ দোষারোপ করে। দোষ না করে দোষী হতে হয়।
আরশের হঠাৎ খুব খারাপ লেগে উঠল। সে নিজের অজান্তে কোনো ভুল করে ফেলেনি তো? এমন তো হতেই পারে, হুবহু দেখতে একই রকম দুইটা মানুষ, কিন্তু না, চেহারা যে সেই মিল। ভাবতে ভাবতে আরশার মৌ ঘুমিয়ে গেল। খানিক পরে আরশের ঘুম ভেঙে গেল। হঠাৎই আরশের খেয়াল হলো তার পাশে শুয়ে থাকা ঘুমন্ত পরিটার দিকে। ডিম লাইটের আলোতে মৌয়ের ফর্সা শরীরটা দেখা যাচ্ছে। মেয়েটা মনে হয় ছটফট করতে থাকে সব সময়। ঘুমানোর স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। ওর না বেড থেকে নিচে পড়ে আছে, গেঞ্জিটা খানিকটা উঁচু হয়ে আছে। আরশ মৌয়ের পেট আর শরীর খেয়াল করে দেখে। আরশের মনে সন্দেহ হলো, একটা পেশাধারী পতিতা কখনো এমন হতে পারে না। তাদের শরীরের বিভিন্ন চিহ্ন ফুটে থাকে, মৌয়ের শরীরে একদমই নিখুঁত। কেন যেন আরশের মনে হচ্ছিল মেয়েটা যেন পতিতা না হয়, মেয়েটা যেন পবিত্র একটা মেয়ে হয়। হঠাৎই আরশের খেয়াল হলো মৌয়ের গলা একদম সাদা, কিছুই নেই। আরশ সাথে সাথে তার ফোন থেকে পিকচারটা বের করলো, কারণ পিকচারে থাকা মেয়েটার গলায় বেশ বড় একটা জট ছিল, কালো দেখতে। আরশ জিজ্ঞাসা করেছিল, সে বলেছিল এটা তার জন্মগত দাগ। আর সে কেমন জানি সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে কোথাও কিছু একটা গড়মেল হয়েছে। হঠাৎই মৌয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই লাফ দিয়ে উঠে যায়। মৌ তাকিয়ে দেখে কেউ একজন তার উপরে ঝুঁকে আছে। মৌ উড়ামুড়া দিতেই লোকটা সরে গেল, ওপাশ ফিরে শুয়ে পড়ল। মৌ বুঝতে পারো আরশই ছিল, আর আরশই মৌকে দেখছিল। মৌ ইচ্ছা করেই আরশকে জড়িয়ে ধরে। মৌয়ের অজান্তে জড়িয়ে ধরার ভান ধরে আরশ আরো শক্তভাবে জড়িয়ে ধরে। মৌ আগে থেকেই ভীষণ দুষ্টু টাইপের, দুষ্টুমি করাটাই ওর একটা ইম্পর্টেন্ট কাজ। এদিকে আরশ বেচারা মহা মুশকিলে পড়েছে। একটা বন্ধ ঘরে নিজের বিয়ে করার সুন্দরী বউ জড়িয়ে ধরলে যে কারোরই ঠিক থাকা সম্ভব নয়। আরশ খানিকটা সরে ঘুমানোর চেষ্টা করলো। আরশ যতটা সরে মৌ ততটাই আরশের দিকে সরতে থাকে। আরশ উপায় না পেয়ে মৌয়ের সাথে লেপ্টে থেকেই ঘুমাতে হলো। পরদিন সকালে আরশের ঘুম ভাঙতে অবাক হয়ে যায় সে। আরশ দেখে তার বুকের সাথে লেপ্টে আছে মৌ, কি সুন্দর করে ঘুমাচ্ছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে, একদমই পাগলির মতো লাগছে। মৌয়ের নিঃশ্বাস আরশের বুকে উপচে পড়ছে। এমন সময় মৌয়ের ঘুম ভেঙে যায়। মৌ ঘুম ভাঙতেই দেখে সে আরশের বুকে। মৌ লাফ দিয়ে উঠতে চুল হাত খোপা করতে করতে বলে, এই আপনি কিছু করেননি তো? আরশ কাশতে কাশতে বলে, কিছু করেছি মানে? কি কি বলেছে এসব? না মানে যেভাবে জড়িয়ে ধরেছিলেন, আর একটু হলে তো আমার দমই বেরিয়ে যাচ্ছিল। আমি না আপনি জড়িয়ে ধরেছিলেন, দম তো আমারও বেরিয়ে যাচ্ছিল। আমি তো ঘুমের মাঝে অজান্তে জড়িয়ে ধরেছিলাম, আর আপনি যে ইচ্ছে করে জড়িয়ে ধরেছিলেন। এই যে না মিস, আপনি ধরেছিলেন। যান এবার গোসল করে ফ্রেশ হয়ে বাইরে যান, এক্ষুনি আবার সবাই ডাকাডাকি করতে আসবে। অদ্ভুত, গোসল করতে যাব কেন? আপনি ঘুমের মাঝে কিছু করেননি তো? সত্যি করে বলুন বলছি, এই ছিল আপনার মনে? জি না, আমি ওই টাইপের ছেলে না, আমি কিছুই করিনি। কিন্তু বাইরের কেউ সেটা মানবে না। আজ আমাদের ফুলসজ্জা, সো কিছু করি আর না করি সবাই এটাই ভাববে। আর 5টা দম্পতির মাঝে যা হয়েছে আমাদেরও তাই হয়েছে। বাইরে গেলে সবাই বিভিন্ন প্রশ্ন করবে, তার থেকে বেটার আপনি গোসল করে ফ্রেশ হয়ে একটা শাড়ি পরে বাইরে যান, তাহলে সবাই ব্যাপারটা নর্মালি নিবে। মৌ অবাক হয়ে যায়। এ কোন নিয়ম? কিছু করলে ভাববে, না করলেও ভাববে। মৌ আরশকে বলে, শুনুন, শাড়িটারি আমি পরতে পারবো না, আমাকে আপনার জিন্স আর গেঞ্জি দিন। আমার জিন্স আপনার হবে? হবে মানে দৌড়াবে? হ্যাঁ, আপনি দৌড়াবেন। 5 ফিট 11 ইঞ্চি একটা ছেলের জিন্স আপনার পা থেকে মাথা পর্যন্ত হবে। আমি ছেলে হলে আমিও অতটাই লম্বা হতাম, মেয়ে মানুষ হিসেবে ঠিকই আছি। না হয় আপনার থেকে একটু শর্ট, বটি দিয়ে জিন্সের নিচ থেকে কেটে নিব। আপনি জিন্স কাটবেন, তার থেকে আপনি আমার একটা হাফ প্যান্ট পরুন, এটাই বেটার হবে। কি? আমি হাফ প্যান্ট পরবো, তাও আবার আপনার? ছে ছে ছে, মানুষ কি বলবে আমায়? এই যে নতুন বউ, জিন্স পরলে মানুষ কি ভাববে? আপনাকে শাড়ি পরতে হবে। আমি শাড়ি পরতে পারি না। অবশেষে কি বউয়ের শাড়ি পরানোর দায়িত্ব নিতে হবে? বলে মাথায় হাত দিয়ে দাঁড়ালো আরশ, আর মৌ গিয়ে শাওয়ার ছাড়লো। মৌ ওয়াশরুম থেকে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে বেরোলো। মৌয়ের চোখে মুখে মহা বিরক্তি। কিভাবে এখন সে শাড়ি পরবে? একটা মেয়ে হয়ে শাড়ি পরতে পারে না, এটা মানুষকে বললে হাসাহাসি করবে না? তাছাড়া এমনিতেও তো ও তাকে নিয়ে সমালোচনার শেষ নেই এখন।
মৌ ভেবে নিয়েছে তাকে কেউ কিছু বলবে, সে সঠিক উত্তর দিয়েও দেবে। মৌ বাইরে বেরিয়ে দেখে আরুষও টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। আরুষ গোসলের আগে টাওয়াল পরেই গোসল করে, এটা তার রোজকার অভ্যেস। এখন ঘরে বউ আসতে খানিকটা অস্বস্তিতে পড়তে হচ্ছে আরুষকে। মৌ আরুষের দিকে তাকিয়ে বলে, এই যে হ্যালো, আপনার কোনো লজ্জা নেই তাই না? এইভাবে আমার সামনে জাস্ট টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছেন, গায়ে শর্ট গেঞ্জি কিছুই নেই। বলেই মৌ মাথা থেকে টাওয়ালটা আরুষের গায়ে ফেলে দিয়ে বলে। আরুষ ভ্রুকুচকে মৌয়ের দিকে তাকিয়ে বলে, এই যে মিস সুন্দরী, আমি কি আপনার মতো মহিলা নাকি যে আমাকে সব ঢেকে ঢুকে রাখতে হবে? আমি ছেলে মানুষ, একটা শর্ট প্যান্ট পরলেই চলে। মৌ কোমরে হাত বেঁধে বলে। তাহলে কি আমি মহিলা? আরুষ ডান ভ্রু উঁচু করে বলে, তাতে কোনো সন্দেহ আছে মিস বউ? কি বললেন মিস বউ? ও সরি, আমি মিস মৌ বলতে চাইছিলাম। আর কি গালতিছে বউ ডেকে ফেলছি। থাক, আর এইভাবে সরি ডাকা লাগবে না মিস্টার উরস। কি বললে? উরুস ইয়াক, এই পোকার মতো জঘন্য পোকার নেই। এত এক্সাইটেড হবেন না, আমি আরসই বলতে চাইছিলাম, বাট উরস হয়ে গিয়েছে। এক্সাইটেড হব না তো কি হব? যেভাবে দাঁড়িয়ে আছেন আমাকে কি স্থির থাকতে দিচ্ছেন আপনি? কেন, আমি কি করেছি আপনাকে? তাকিয়ে দেখুন নিজের দিকে কিভাবে আছেন। আরুষ চোখ ইশারা দিয়ে মৌকে দেখিয়ে বলে। মৌ জাস্ট পেটিকোট আর ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে, চুল দিয়ে টুপ টুপ করে পানি পড়ে ব্লাউজের পুরোটাই ভিজে গিয়েছে। গলা মুখ সব পানিতে ভিজে আছে। মৌ যে তাড়াহুড়োতে ওনার চারায় বেরিয়েছে সেটা খেয়ালই নেই ওর। আরুষ বলে, এভাবে ভিজে জ্বর ঠান্ডা লাগাবেন, পরে কষ্ট আপনি নিজেই পাবেন। ঠিকভাবে চুলও মুছতে পারেন না দেখছি। আরুষ একটু একটু করে ময়ের দিকে এগিয়ে গিয়ে ময়ের দেওয়া টাওয়ালটা দিয়ে ময়ের চুলের পানি মুছে দিতে দিতে বলে, এভাবে দাঁড়িয়ে থাকলে সব সভ্য ছেলে অসভ্যভাবে এক্সাইটেড হয়ে যাবে। শাড়িটা পরে নিন। আমি শাড়ি পরতে পারি না যে। আরুষ বলে। আমি সাহায্য করছি, আপনি চুপ হয়ে দাঁড়িয়ে থাকুন। আরুষ বিছানায় থাকা লাল টকটকে সুতি শাড়িটা নিয়ে মৌকে পরিয়ে দিতে থাকে। আরুষ বলে, কি হলো, এভাবে নড়ছেন কেন? মৌ বলে, সুরসুরি। সুরসুরি দিচ্ছেন কেন আপনি? আরুষ বলে, বাব্বা, মানুষের এত সুরসুরি থাকে, আপনাকে না দেখলে বুঝতাম না। দেখুন এবার ঠিকঠাক আছে কিনা। মৌ অবাক হয়ে যায়। সে মেয়ে মানুষ শাড়ি পরতে পারে না, অথচ আরুষ ছেলে মানুষ তাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। শাড়ি পরানো শেষ হলে মৌ আরুষকে অজান্তেই জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলে। আরুষ চমকে যায়। এভাবে হুট করে তাকে মৌ জড়িয়ে ধরবে ভাবতেই পারেনি ও। মৌ আরুষকে ছেড়ে দিয়ে বলে, থ্যাংক ইউ। কিছু মনে করেননি তো? আমার বেস্টিকে আমি খুশি হলেই জড়িয়ে ধরতাম। আরুষ বলে, আর কাকে কাকে জড়িয়ে ধরেছেন? কাউকে না, শুধু বেস্টিকে। না, আবার রাস্তার কোনো ছেলের প্রতি খুশি হয়ে জড়িয়ে ধরেননি তো? আমাকে কি এমন হয়ে হয় আপনার? এমন সময় আরুষের ফুফু ডাকতে বাইরে থেকে। মৌ বাইরে গেলে আরুষের ফুফু বলে, বাপের বাড়ি থেকে কিছু শিখুনি? বিয়ের মৌ চুপ থাকার মেয়ে নয়, ফুফুকে বলে, আপনি বর হন তাই আপনাকে ধরলে পাপ নেই কোনো। দেখুন, আমি আজ আরো খুব ভোরে ঘুম থেকে উঠেছি। রেগুলার এত সকালে ঘুম থেকে ওঠা সম্ভব নয়। কাল থেকে 8টার আগে আমাকে কেউ ডাকবেন না। আর দেখুন, আমার সাথে আমার বাপের বাড়ির তুলনা করবেন না। বাড়ির বউ বলে ভাববেন না, যা কিছু বলে পার পেয়ে যাবেন। ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। আরুষের ফুফু তো আকাশ থেকে পড়ে, এটা ঘরের বউ নাকি অন্য কিছু। মৌ বাইরে যাবার পর আরুষ ময়ের ফোন চেক করে। ময়ের ফোনে কয়েকটা মেসেজ এলো। ময়ের বেস্টির পিকচারগুলো পাঠিয়েছে। আরুষ পিকচারগুলো দেখছে, অনুশোচনায়ও ভুগছে। প্রতিটা ছবিতে তারিখ উঠে আছে। 10ই জানুয়ারির দিনই তো মৌ তার বন্ধুদের বাসায় এসেছিল টাকার বিনিময়ে। একই সময়ে একটা মানুষ দুইটা জায়গায় কিভাবে থাকতে পারে? আরুষের মনে আরো বেশি কৌতূহল বাড়তে থাকে। আরুষের বিষয়টা বেশি খতিয়ে দেখতে ইচ্ছা হলো। আরুষ ময়ের ফ্রেন্ডকে মেসেঞ্জারে কল দিল। আরুষ একটা সালাম দিয়ে জানালো সে ময়ের হাজবেন্ড। আরুষ ময়ের বান্ধবীর কাছে জানতে চাইলো এটা কিসের ছবি আর কোথা থেকে তোলা। ময়ের বান্ধবী জানালো তারা তাদের একটা বান্ধবীর বিয়েতে গিয়েছিল সিলেটে। সেখানে গিয়ে 7 দিন ছিল।
আর তখনই এই ছবিগুলো ওঠানো। আরশের মাথায় যেন বাজ পড়ল। একই দিনে ঢাকা টু সিলেট 1 ঘন্টার মাঝে যাওয়া আসা সম্ভব নয়, কারণ সেদিন মৌকে ভাবা মেয়েটি আরশের বন্ধুদের সাথে কয়েক ঘন্টা ছিল। আরশের মাথায় কিছুই ঢুকছে না। আরশের মন সায় দিল সেদিনের মেয়েটি কোনোভাবেই মৌ ছিল না। তাহলে সেদিনের মেয়েটি ছিল কে? আরশের মনে বেশ কতগুলো প্রশ্ন জড়সড় হলো। তবে আরশ মনটা এখনো বেশ ফ্রেশ লাগছে। তার ভাবনাটা হয়তো ভুল আর ঠিক এই মুহূর্তে ভাবতে ইচ্ছা করছে না আরশের, কারণ আরশ একটা রাতে ময়ের ভালোবাসার জালে জড়িয়ে পড়েছে। আরশ নিজের রুম থেকে বাইরে এসে দেখে মৌ বারান্দার চেয়ারে বসে আছে, আর বিভিন্ন মানুষ মৌকে দেখতে এসেছে। নতুন বউ হলে সবাই দেখতে আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। মানুষজনের ঝামেলা কমে গেলে আরশের বাবা বলে, মা মৌ, আমার ছেলেকে ভুল বুঝো না, ও কিন্তু খুব ভালো। হঠাৎ তোমার মতো একটি মেয়ে কোথায় দেখেছে আর তোমাকে ভুল বুঝছে। তবে ও কিন্তু অতটা গর্দভ না, নিজেই ঠিক ভুল বুঝতে পারবে আর সত্যিটা যাচাই করবে। আর তুমি ভেবো না জমি ঠিক করার জন্য ছেলেকে প্রেশার দিয়েছিলাম তোমাকে বিয়ে করতে। এসব জমির কোনো ব্যাপারই ছিল না মা, শুধুমাত্র ছেলেকে বিয়ে করানোর জন্য এই মিথ্যা নাটকটা করেছিলাম। তোমাকে আমার আগে থেকেই চিনি মা, তুমি অনেক ভালো, সেটা আমরা জানি। আমার ছেলেটার চরিত্র অনেক ভালো, আর আমার ছেলের জন্য আমরা সঠিক মেয়েটাকেই এনেছি মা। তুমি আমাদের বৌমা না, আমাদের মেয়ে। আরশের মা ছেলের বউকে একটা চেন পরিয়ে দিল আর মৌকে বলল, তুমি কিছু নিয়ে মৌ আরশের বাবাকে বলল, কিন্তু আমার বাবা, উনি তো আমাকে ভুল বুঝছে। আরশের বাবা বলে, তুমি ভেবো না, তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, ওদিকে সব ঠিকই আছে। বলেই আরশের বাবা ময়ের বাবাকে কল দিয়ে ময়ের কাছে ফোনটা ধরিয়ে দেয়। ময়ের বাবা বলে, মা মৌ, আমি জানি আমার মেয়ে কেমন, তবুও আমি তো বাবা, এমন কিছু শুনলে দুশ্চিন্তা হয়। শ্বশুরবাড়ির সবার সাথে মানিয়ে নিস মা, অনেক ভালো পরিবার পেয়েছিস মা, অনেক সুখী হবি। সকালে খাওয়া শেষ করে মৌ তার বড় ননদের সাথে গল্প করছে। আরশের ইচ্ছা করছে মৌকে একটু সরি বলতে, বাট কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। আরশ তার বোনকে ডেকে বলে, আপু দুলাভাই ফোন দিয়েছে, মায়ের ফোনে তোমাকে ডাকছে। আরশের বোন যাওয়ার পর আরশ মৌকে বলে, আমার আপনার সাথে কিছু কথা আছে, রুমে চলুন। দুপুর গড়িয়ে বিকেল, সবাই দুপুরের খাবার খেয়ে রেস্ট করছে। আরশ মৌকে ডেকে নিয়ে ঘরের দরজা লক করলো। মৌ সন্ধিহানভাবে আরশের দিকে তাকিয়ে বলে, কি সমস্যা? দিন দুপুরে ঘরের দরজা লক করছেন যে? খুলুন বলছি, মানুষ কি ভাববে? আরশ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে মৌয়ের দিকে তাকিয়ে। মেয়েটা নিচকে একটা বাচ্চা, কোনো ইগো বলে কিছুই নেই। থাকলে তার সাথে যে ব্যবহারটা করা হয়েছে, গাল নাক ফুলিয়ে কান্নাকাটি করতো বা আমার উপর এক আকাশ সমান অভিমান নিয়ে বসে থাকতো বা রেগে থাকতো, তার মাঝে কিছুই নেই কেন? মেয়েটা বড়ই পাগলি টাইপের। এমন মেয়েরা সবসময় ভালো মনের হয়, আর ছেলেরা চট করেই এদের দুষ্টুমির প্রেমে পড়ে যায়। মেয়েটার চোখে মুখে কি ভীষণ মায়া। এইসব ভাবতে ভাবতে আরশ কোথায় যেন হারিয়ে গেছে। আর এই সুযোগে মৌ ঘরের দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। আরশ সাথে সাথে হাতটা টেনে ধরে, দরজার পিঠে পিঠ ঠেকিয়ে দাঁড়ায়। মৌয়ের হাত ভর্তি চুড়ি, ওগুলো ঝনঝন করে বাজছে। মৌ নার্ভাস হওয়ার জন্য বারবার জিভ দিয়ে নিজের ঠোঁট ভেজাচ্ছে। আরশ পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মৌয়ের ঠোঁটের দিকে। মৌ ব্যাপারটা বুঝতে পেরে আরশকে বলে, এইভাবে হাত ধরে রেখেছেন, কি কোনো সমস্যা আপনার? এই যে মিস বউ, সরি মৌ, সারাদিন আমার সমস্যা না খুঁজে নিজের সমস্যা খুঁজো, তাহলে সব বুঝতে পারবা। পেতনিদের মতো নতুন বউ সারা বাড়ি পাইচারি করে বেড়াচ্ছ কেন? কোথায় একটু লজ্জা পেয়ে মাথা নিচু করে বসে থাকবা? ঘরের এক কোণে তা না ডাকাডাকি করে বেড়ানো লাগছে। এই যে ছাড়ুন বলছি, আমার সব লজ্জা টজ্জা কিছু নেই। এই বাড়ির সবাই খুব ভালো, তাই আমার লজ্জা লাগছে না। সবার মাঝে কি আমিও আছি? না, আপনি তো আস্তে একটা কি বিশ্রী ভাবে আমাকে অপমান করেছেন, কিচ্ছু ভুলিনি। রাগও আছে তোমার? নেই মানে? আপনি জানেন না তাই আমার অনেক রাগ। এতটুকু পিচ্চি মানুষের কোথায় রাগ থাকে? শুনুন, দেখতে পিচ্চি লাগলেও আমি অতটা পিচ্চি না, যেমন ভাবছেন তেমন না। তাই না? দেখুন, কি বলতে ডেকেছেন তাই বলেন। কি ব্যাপার বাঘিনী? কাল যেভাবে ধমকাচ্ছিল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, আজ তাহলে এমন দুর্বল কেন? সামান্য হাত ধরে চেতেই
আর অন্য কিছু করলে তো খুঁজেও পাওয়া যাবে না। দেখুন, আমি ঝগড়া করতে পারি, আমার সাথে ঝগড়া করে কেউ পারে না। পারলে হাত ছেড়ে মুখ চালান, দেখব কে জিতে। আরুষ হাত ছেড়ে দিয়ে মৌয়ের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। দেওয়ালে আটকে গিয়েছে মৌ, সামনে আরুষ, সামনে পেছনে কোথাও যেতেও পারছে না ও। আরুষ ঠোঁট আটকে রেখেছে, মৌ কথা বলতে পারছে না। বেশ কয়েক মিনিট পর ছাড়ল। মৌ ঠোঁট মুছতে মুছতে থুতু ফেলতে ফেলতে বলে, এই বিশ্রী মানুষ, এটা আপনি কি করলেন? ওয়াক্থু, আপনার গায়ে বমি করে দিব। আমি কি বমি দিয়েছি তোমাকে? যা দিয়েছি তাই ব্যাগ দাও। আপনি আমার সাথে এই বিশ্রী কাজ কেন করলেন, আগে সেটা বলুন। অদ্ভুত, নিজেই তো বললে মুখ চালাতে, তাই চালিয়ে দেখালাম। আমি কি ওভাবে বলেছি নাকি? ঝগড়া করতে বলেছি। বলেই মৌ রাগে কটমট করে রুম থেকে বেরিয়ে যেতে গেলে আরুষ আবারও হাত টেনে বলে, যেটা বলতে ডাকা সেটা শুনবে না। আবার কি বললেন? এসো বিছানায় বসো, নিরিবিলি বলতে হবে কথাটা। আরুষ মৌয়ের হাত ধরে বলে, মৌ, আমি জীবনে মিথ্যা কথা বলিনি, কোনো 2 নাম্বারিও করিনি কারোর সাথে। বিয়ের আসরে যেটা করেছি ভুল করেছি, ক্ষমা করার মালিক তুমি। আমি মাথা নত করছি যে আমার ভুল হয়েছে। কিন্তু মৌ, আমি যে একটা মেয়েকে দেখেছি সেটা সত্য ছিল। মেয়েটা হুবহু তোমার মতো কিভাবে হতে পারে? কিছু তো কাহিনী আছে। আমি চাইছি মেয়েটার সাথে দেখা করতে, আর তুমিও দেখা করো। তুমি নিজ চোখে দেখো কে এই মেয়ে। মানুষ তো হঠাৎ তোমাকেই ভাববে। তোমার গায়ে এই কলঙ্ক লেগে থাকুক, আমি সেটা মোটেও চাইছি না। আজ রাতে আমার সাথে যাবে, মেয়েটাকে ভাড়া করা হয়েছে। আসলে আমার বিয়ের আসরে রেগে যাওয়ার কারণও ছিল। আমি হঠাৎ ধাক্কা খেয়েছিলাম। বন্ধুদের সাথে রাত কাটানো মেয়ে কিভাবে আমার বউ হবে? আরুষ, আপনি এত ভাবছেন কেন? আপনার কোনো ভুল ছিল না। একটা সুস্থ মানুষ যেটা করে আপনি সেটা করেছেন। বিয়ের আগের দিন আপনার বোন আপনার সম্পর্কে অনেক কিছু বলেছিল। আমি তখনই শিওর ছিলাম বিয়ে করলে আপনাকেই করব। আপনি কতটা ভালো তার সব জেনে গিয়েছিলাম আগেই। আমি তো আপনার মতো নয়, প্রেমিকা ছিল তাই আমার দিকে আগ্রহ ছিল না। এটাও জেনে গিয়েছো প্রেমিকা ছিল? এই গুরুত্বপূর্ণ নিউজটা কে দিয়েছে শুনি? আপনার বোন দিয়েছে। তোমার তো দেখছি এ বাড়িতে বিভিন্ন নিউজ চ্যানেল সবই আছে, কোনো খবরই পড়ে নেই। তা কি কি বলেছে? বলেছে আমার ভাইয়ের একটা রিলেশন ছিল, ভাই তার জন্য বিশাল পাগল ছিল, কিন্তু মেয়েটা আস্ত একটা গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে চলে গিয়েছে। আমার ভাই রোজ ঘুমের ওষুধ খাইতো, মাতাল হয়ে বাড়িতে ফিরতো, সারাদিন এক্স এক্স করে কাঁদতো, দাড়ি গোফ কাটতো না, একটা দেবদাস হয়ে গিয়েছিল সে। এগুলো বলেছে সিরিয়াসলি? আমার এক্স আমার জন্য এখনো পাগল আছে। আমি বিয়ে করিনি তাই, আর আমাকে স্যাকা দিয়েছে। অদ্ভুত কথা সব। তাহলে বিয়ে করেননি যে? ওর চরিত্রের সমস্যা ছিল বাবা বলল, আর আমিও দেখেছিলাম ওর চরিত্রের সমস্যা। তাছাড়া আমার অতটা সিরিয়াস রিলেশন ছিল না। বিয়ে করতে চাইছিলাম কিন্তু বাবা রাজি না, তাই করিনি। আর আমার মনের মতো অতটা ছিল না। এখনো ভালোবাসেন? মোটেও না। তার সাথে যেটা ছিল ওইটাকে ভালোবাসা বলা চলে না, বুঝলে মিসেস? বুঝলাম। সেদিন সন্ধ্যায় আরুষ মৌকে নিয়ে বেরোলো। কোথায় নিয়ে যাচ্ছে মৌ সেটা জানে না। মৌ আরুষের পিছু পিছু যাচ্ছে। মৌ জানতে চাইলেও আরুষ বলে, বন্ধুর বাসায় যাচ্ছি। মৌ তো যাবে না, তার অশুভ বন্ধুদের বাসায়। আরুষ বলে, তোমাকে অবাক করা একটা জিনিস দেখাবো, আগে চলো, না গেলে বুঝবে না। মৌ আরুষের পিছু পিছু রওনা হলো। মৌ বায়না ধরলো সে খালি পায়ে হাঁটবে, আর অনেক দিনের শখ রাস্তায় খালি পায়ে হাঁটবে, তাও রোড দিয়ে। রোড লাইটের আলোতে রাস্তা চকচক করছে। শহরের বিভিন্ন মানুষের খোলা আকাশের নিচে হাঁটতে আরুষ আর মৌ। মৌ মাঝে মাঝে লাফ দিয়ে রাস্তার পাশে লাগানো বিভিন্ন ফুল গাছ থেকে ফুল ছেঁড়ার চেষ্টা করছে। বারবার ব্যর্থ হওয়ায় আরুষ মৌকে উঁচু করে ধরল। মৌকে উঁচু করে ধরার সময় পেট থেকে শাড়ি সরে যায়। আরুষ দুষ্টুমি করে পেটের ঠোঁট চুইয়ে দেয়। মৌ লাফ দিয়ে নেমে বলে, কি হলো? আরুষ বলে, কি হলো আপু? এই শুনুন, আপনাকে কি আবার মুখ চালাতে বলা হয়েছে? আরুষ তার প্রচন্ড হাসি চেপে গিয়ে বলে, ওকে, মুখ অফ। নিস্তব্ধ শহরে জনমানব শূন্যহীন রাস্তা। এই রাস্তায় খুব একটা মানুষ চলাচল করে না, কোথাও কেউই নেই। পাশাপাশি হাঁটছে মৌ আর আরুষ। তাদের জন্য নির্দিষ্ট কোনো গন্তব্য নেই, আনমনেই হেঁটে চলছে দুজন। ঝোপে ঝাড়ের মাঝে জোনাকি পোকাগুলো জ্বলছে আর নিভছে। রাতের এই সৌন্দর্য যেন ভোলবার মতো নয়। মাঝে মাঝে 2-1টা জোনাকি পোকা হাত ধরে হাঁটছে মৌ। আরুষ মৌয়ের এই বাচ্চামোগুলো দেখছে আর মৌয়ের প্রতি মুগ্ধ হচ্ছে।
আরুষ বারবার মৌয়ের প্রেমে পড়তে বাধ্য হচ্ছে। ইচ্ছা করছে মৌকে বুকের সাথে জড়িয়ে ধরতে, কিন্তু সে সাহসটা পাচ্ছে না। হঠাৎ করে গাছের একটা ডাল ভেঙে পড়ায় মৌ ভূত ভেবে ভয়ে এসে জড়িয়ে ধরে আরুষকে। এমন শক্তভাবে আরুষের শার্টের বোতামে একটা ছিঁড়ে যায়, মৌয়ের হাতের মাঝে চলে আসে। আরুষের শিরা উপশিরা পেয়ে যেন উষ্ণ ছোঁয়া বয়ে যাচ্ছিল। মৌ চোখ বন্ধ করে পড়ে আছে আরুষের বুকে। আরুষ নিজেই 2 হাত দিয়ে আগলে ধরে মৌকে, মাথায় হাত বুলিয়ে বলে, আমি আছি, ভূতেরাও ভয় পাবে তোমাকে ভয় দেখাতে। আমরা চলে এসেছি প্রায়। ওই যে ওই নীল রঙের বিল্ডিংটায় যাব আমরা। চলো, আজ আশ্চর্য একটা জিনিস দেখবে তুমি। মৌ নিজে জানতো না সে ঠিক কি দেখতে চলেছে। বিল্ডিংয়ে প্রবেশ করে আরুষ কলিং বেল চাপতেই দরজা খুলে দিল একটা মেয়ে। মৌ হুবহু তার মতো একটা মেয়েকে দেখে চমকে যায়, যেন তার প্রতিচ্ছবি দেখছে সে। আরুষও যেন মানসিক মহাতৃপ্তি পেল। আরুষের বউ যে সেই মেয়েটা না, সেটা ভেবেই আরুষের মুখে হাসি ফুটল। মৌ আর মৌয়ের মতো দেখতে মেয়েটি দুজনের দিকে তাকিয়ে আছে। দুজনেই যেন চমকে গেল। কিভাবে সম্ভব হুবহু দুটো মানুষের মিল হওয়া? দুজনের দিকে একভাবে তাকিয়েই আছে। মৌ আরুষের দিকে তাকিয়ে রইল। মৌয়ের ভঙ্গিমা এমন ছিল যে সত্যি আশ্চর্য হয়েছে। মৌ মেয়েটিকে বলে, কে তুমি? তুমি হুবহু আমার মতো দেখতে কিভাবে হলে? যমজ ছাড়া তো এমন হওয়া সম্ভব না। মেয়েটি ওড়না দিয়ে মুখ ঢেকে বলে, খদ্দের ছাড়া কারোর সাথে কথা বলি না আমি। আপনার কোনো কথার উত্তর দেওয়া সম্ভব নয়। আমার টাকাটা পেলে আমি চলে যাব। আগে বলো তুমি কে? বাসা কোথায় তোমার? আমি সত্যি অবাক হচ্ছি তোমাকে দেখে। তুমি কি অবাক হচ্ছ না তোমার মতো হুবহু একটা মেয়েকে দেখে? কিছুটা হয়েছি, তবে আমার দুনিয়ার কোনো কিছুর প্রতি অতটা আগ্রহ নেই। তাই এসব অবাক করা কোনো কিছুই আমার মাঝে অনুভূতি জাগায় না। তোমার বাসা কোথায়? পতিতাদের নিজস্ব বাসা থাকে না, তারা রোজ কারো না কারো বাসায় থাকে। বলছি, আমাকে এখানে ভাড়া করে আনা হয়েছে আজ রাতের জন্য। আপনাদের খদ্দের কজন তাদের পাঠান। আমাকে কাজ শেষ করে মহল্লায় ফিরে যেতে হবে। সেখানে আবার খদ্দের আসবে, আর খদ্দের না থাকলে বলুন আমি চলে যাই। তোমার তো টাকা চাই তাই না? রোজ তো ছেলেদের সাথে সময় কাটিয়ে টাকা নাও। আজ না হয় আমার সাথে গল্প করলে। চিন্তা করো না, ডাবল টাকা দেব। আমার ডাবল টাকা চাই না, যা ঠিক করা হয়েছে তাই দিলেই হবে। আচ্ছা, নাম কি তোমার? আরশি। আমার নাম আরশি। ও কি তোমার হাজবেন্ড? অনেক ভালো মানুষ। তুমি অনেক ভাগ্যবতী। এবার আমি আসি, আমার পারিশ্রমিক লাগবে না। তুমি এইভাবে যেতে পারো না, তোমার পরিচয় আমাকে দিতেই হবে। আপনার মতো আমি দেখতে এটা কি আমার অপরাধ, যার জন্য আমাকে ফোর্স করছেন? আমাকে যেতে দিন। তুমি আমার বোনের মতো, নিশ্চয়ই আমাদের কোনো কানেকশন আছেই, না হলে এইরকম হলাম কিভাবে? প্লিজ আমায় বোন ডেকো না, তাহলে আমি উইক হয়ে যাব। আমায় যেতে দাও প্লিজ। তুমি কতদিন ধরে এই পেশায় আছো? ছোটবেলা থেকে। কতটুকু বয়স? এই ধরো 7 বছর থেকে। কষ্ট পেতে না এই পেশার জন্য? হ্যাঁ পেতাম। অনেক বয়সী মানুষ এসে যখন অত্যাচার করত, খুব কাঁদতাম। তারা হাত পা বেঁধে অত্যাচার করত। ধীরে ধীরে সব সহ্য হয়ে গিয়েছে আমার। তোমার মা বাবা কেউ নেই? হ্যাঁ, মা নিজে এ পেশায় আর আমাকে ওই পেশায় নামিয়েছে। আচ্ছা আপনারা থাকুন, আমি আসি। আরশি নামের মেয়েটা চলে গেল চোখ মুখ ঢেকে। খুব গম্ভীর টাইপের একটা মেয়ে। মৌ আরুষের দিকে তাকিয়ে অবাক হয়ে তাকিয়ে বলল, আরুষ মেয়েটা চলে গেল, ওর কাছে আমার অনেক কিছুই জানার আছে। মেয়েটা এইভাবে যেতে পারে না। মেয়েটাকে এটা আমার জানা দরকার, আমি জানতে চাই। তুমি চিন্তা করো না, মেয়েটার ঠিকানা জেনে এখানে টাকা দিয়ে এনেছিলাম। দেখেছো আমি কেন তোমায় ভুল বুঝেছিলাম। মৌকে খুব সন্দিহান দেখে আরুষ বলে, চলো তোমার বাবার বাসায় যাই, তোমার বাবাও হয়তো চিন্তায় আছে। মৌ আর আরুষ মৌদের বাড়িতে গেল। মৌ তার বাবাকে দেখেই জড়িয়ে ধরে বলে, বাবা, আমি তোমার খারাপ মেয়ে না বাবা, আমি কিছুই করিনি। আমার মতো হুবহু দেখতে আরেকটা মেয়ে আছে বাবা। মৌয়ের বাবা আরুষের দিকে তাকাতেই আরুষ একটা অমায়িক হাসি দিয়ে বোঝালো সব ঠিকঠাক আছে। মৌয়ের বাবা বলে, মা জামাইকে নিয়ে ঘরে যাও। এমন সময় আরুষের কিছু ফ্যামিলি ফটোর দিকে নজর যায়। আরুষ 2টা বাচ্চা তো ছবির দিকে তাকিয়ে বলে, ওই বাচ্চা দুইটাকে? মৌয়ের বাবা বলে, আমার মেয়েরা মৌ আর মৌসি। মৌসি ছোটবেলায় মারা যায়। ওরা দুজনে যমজ ছিল। মেয়ে দুইটা আমার প্রাণ ছিল, কিন্তু মৌসিকে বাঁচাতে পারিনি আমরা।
আমরা আগে এমন একটা জায়গায় থাকতাম, সেখানে এক সময়ে খুব শেয়ালের উৎপাত শুরু হয়। মৌ আর মৌসি এক জায়গায় ঘুমিয়েছিল, সেখান থেকে মৌসিকে শেয়ালে টেনে নিয়ে গিয়েছিল। তারপর আমরা মৌকে নিয়ে ওখান থেকে চলে আসি। আরুষ বলে। মৌসির লাশ পেয়েছিলেন? না, পাইনি। আমার মনে হচ্ছে মৌয়ের মতো দেখতে মেয়েটাই আপনার মেয়ে, কোনো না কোনোভাবে ও বেঁচে গেছিল। এবার মৌ বলে। মেয়েটা যে বলল ওর মা এই পেশায়, তাই ও এই পেশায়। হয়তো সে জানি না তার অতীতে কি ঘটেছিল। মৌয়ের বাবা বলে। আরশ, আমার মেয়ের মতো দেখতে কে সে? আমি তাকে দেখতে চাই, আমাকে নিয়ে চলো বাবা। আরুষও বলে। চিন্তা করবেন না, পুলিশ নিয়ে যাব। আমার বন্ধু এসআই আমি সবকিছু বলে রেখেছি। আমার আগেই সন্দেহ হচ্ছিল কিছু একটা গড়বড় আছে। মৌয়ের বাবা আবারও বলে। কিভাবে প্রমাণ করব সত্য আর মিথ্যা, কি আসল কি নকল? এবার আরুষ বলে। আপনি চিন্তা করবেন না, এখন ডিএনএ টেস্টের ব্যবস্থা আছে, খুব সহজেই প্রমাণ হয়ে যাবে সব। যমজ দুটো মেয়ের একটা নিখোঁজ হওয়াতে দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ছটফট করেছে মৌয়ের বাবা। সে জানে ছোটবেলায় তার মেয়ে মারা গিয়েছে, এতগুলো বছর পর তার মেয়ের মতো আরও একটি মেয়ে আছে শুনে অস্থিরতা বেড়ে চলেছে মৌয়ের বাবার। সারাটা রাত ঘুম হয়নি তার। পরের দিন আরুষ খুব ভোরে মৌয়ের বাবাকে আর মৌকে রেডি হতে নিয়ে বলল, কারণ আরুষ সব রকম খোঁজখবর নিয়েই বেরিয়েছে। নির্জন পাহাড়ি এলাকা, চিকন সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছে মৌ, আরুষ আর মৌয়ের বাবা আর পুলিশ অফিসার। এই নির্জন এলাকায় কোনো মানুষ কিভাবে থাকতে পারে? একদিকে তেমন কোনো মানুষের বাড়ি নেই, দূরে হলুদ কালারের একটা দোতলা বিল্ডিং দেখা যাচ্ছে। ঠিকানা অনুযায়ী ওই বাড়িটাতেই সেই বাড়ি। মৌ আরুষ বাড়িতে প্রবেশ করতেই শুনতে পায় করুণ কান্নার সুর। ভিতরে একটি মেয়ে কাঁদতে কাঁদতে বলছে, কেমন মা তুমি? নিজের মেয়েকে এমন একটা রাস্তায় নামিয়ে দিয়েছো। আমার এসব ভালো লাগে না মা, আমি মুক্তি চাই। কেন আমার এই মুখটা মানুষকে দেখলে লুকিয়ে রাখতে হয়? কেন মানুষ আমাকে দেখলে দেহভোগের বস্তু মনে করে? আমার এই শরীরটা শকুনেও খাবে না মা। ছি, ঘেন্না লাগে আমার নিজের প্রতি। রোজ রাতে পুরুষ পাল্টাতে হয় আমাকে। আমার এই জীবনটা আমি আর চাইছি না মা। আমার জীবনেও আমি একটা রঙিন বসন্ত চাই। এই রঙহীন জীবনটা আমার আর ভালো লাগে না। আমাকে তুমি মুক্তি দাও মা। এত টাকার প্রয়োজন কেন মা তোমার? আমাকে তো লেখাপড়া করালে আমি চাকরি করেও টাকা উপার্জন করতে পারতাম। কেউ একজন ঠাস ঠাস শব্দে একটা চড় মেরে বলল, চাকরি করে ঠিক কত টাকা পেতি তুই? এখানে একটা ভালো কাস্টমার লাখ টাকাও দেয়। চাকরি করে মাসে 15 থেকে 20,000 টাকা, তার বেশি তো পেতি না। খুব বুলি ফুটেছে না রে তোর? কেমন মা তুমি? মানুষের মা নিজের সন্তানের সম্মান রক্ষা করে, আর তুমি আমাকে মানুষের কাছে ঠেলে দাও। বাইরে থেকে আরুষ কলিং বেল চাপলো। কলিং বেল চাপতেই দরজা খুলে দিল এক ভদ্র মহিলা। মৌয়ের বাবা বলে উঠল, এ কি আতিয়া তুমি? আরুষ, মৌ, অফিসার সবাই অবাক হয়ে গেল। মৌয়ের বাবা এই মহিলাকে কিভাবে চিনে? মহিলা কি উত্তেজিত হয়ে বলল, কিসের আতিয়া? কে আতিয়া? কি ভুলভাল বকছেন শুনি? বলেই দরজা লাগাতে গেলে আরুষ দরজাটা খুব জোরে ধাক্কা দিয়ে ঘরের বিপদে প্রবেশ করলো। সাথে মৌয়ের বাবা অফিসারও প্রবেশ করলো। মৌয়ের বাবা আরমান আহমেদ চমকে যান আরশিকে দেখে। আরমান আহমেদ আতিয়াকে দেখে বলল, আতিয়া, তুমি আমাকে চিনছো না? আমি আপনাকে কিভাবে চিনবো? কারা আপনারা? এভাবে আমার বাড়িতে কেন প্রবেশ করেছেন? আতিয়া, তুমি আমাকে না চেনার ভান করছো কেন? তুমি আমাকে চিনছো না? আজব। হঠাৎই আরমান আহমেদের চোখ আরশির দিকে যায়। আরমান আহমেদ এর হাত পা কাঁপছে। এটা কিভাবে সম্ভব? হুবহু তার মেয়ের মতোই দেখতে। একটা মেয়ে, হুবহু তার মেয়ের মতোই দেখতে। আরমান আহমেদের চোখ ছলছল করছে। এটাই তাহলে তার মৌসি? আরশি নামের মেয়েটির চোখ খুব ছলছল করছে পানিতে। আতিয়া নামের মহিলাটি বলে, আরশি ঘরের মাঝেও যাও এখান থেকে। আরশি ঘরের ভেতরে প্রবেশ করতে গেলে পুলিশ অফিসার বলে, দাঁড়ান ম্যাডাম, আপনার আইডেন্টি পরীক্ষা করতে হবে। আপনার নামে একটা জিডি হয়েছে। আপনার কিছু স্যাম্পল নেব। আমার সাথে ডাক্তার আসছে। পরীক্ষার রেজাল্ট আসা পর্যন্ত আপনি আমাদের হেফাজতে থাকবেন। আতিয়া নামের মহিলাটি বলে, আপনারা কোন সাহসে আমার বাড়িতে এসে আমার মেয়েকে মানসিক চাপ দিচ্ছেন? কিসের আইডেন্টি চেক? পুলিশ অফিসার বলেন, মিস্টার আরমান এর সন্দেহ মিস আরশি তার হারিয়ে যাওয়া মেয়ে
আরমান আহমেদ বলেন, আতিয়া, তুমি আমাকে চিনছো না, এত বড় মিথ্যা কথা বলতে পারলে? না, আমি আপনাকে চিনছি না। কে আপনি? আরমান বলেন, তুমি আমার বাসায় 1 বছর কাজ করলে, আজ আমাকেই চিনছো না? আর তোমার সাথে মেয়েটি কে, সত্যি করে বলো। তাছাড়া সেদিন তুমি তো বলেছিলে শেয়ালে আমার মেয়েকে টেনে নিয়ে গিয়েছে। তুমি চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারোনি। আমরা চলে আসার পর তুমি থেকে গিয়েছিলে, আর আজ এতদিন বাদে তোমাকে দেখেছি। আরশ বলে, বাবা, এবার আমি বুঝতে পারছি এই মহিলার মাঝে সব ঝামেলা আছে। এই মহিলাকে ধরলেই সব কিছু পাওয়া যাবে। আতিয়াও বলে, আপনারা কি করছেন? এগুলো অনেক বড় অন্যায়। পুলিশ অফিসার বলেন, ন্যায় আর অন্যায় প্রমাণ হয়ে যাবে, সেটা আপনার দায়িত্ব নয়। ময়ের মতো হুবহু দেখতে মেয়েটি বলে, আমি আর পারছি না, আমাকে বাঁচান প্লিজ। আমি আর নিতে পারছি না, এই জীবনটা আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। আমি তো পতিতা হতে চাইনি, আমাকে কেন আমার মা পতিতা বানালো? আরমান আহমেদ বলে, মা মৌসি, তুই আমার মেয়ে, আমি তোকে নিয়ে যাব এই খারাপ পরিবেশ থেকে। আমি ভাবতেও পারিনি আবার তোকে ফিরে পাবো। ও তোর মা নয়, তুই আমাদের মেয়ে। মা। এবার আরশি বলে, দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি কিভাবে আপনাদের মতো এত ভালো মানুষের মেয়ে হব? পুলিশ অফিসার বলেন, ভুল আর ঠিক আমরাই বুঝবো মিস আরশি আর মৌসি। আপনাকে ডিপ্রেস লাগছে, আপনি প্লিজ মাথা ঠান্ডা করুন। 3 দিন বাদে ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। আরমান আহমেদের সাথে ম্যাচ করে গেছে। আতিয়াকে রিমান্ডে দিলে স্বীকার করে সে ইচ্ছা করেই এমন করেছে। সে একটা টিমের সাথে জড়িত, মেয়েদের কেনাবেচা করে এসব কাজে লাগিয়ে দেয়। মৌসিকে ইচ্ছাকৃতভাবেই চুরি করে খুব কম বয়স থেকে এই পেশায় দেওয়া হয়েছে। আর সে আতিয়ার গালে একটা থাপ্পড় মেরে বলে, কেন আমার জীবনটা এভাবে নষ্ট করলে? আমার এত সুন্দর একটা ফ্যামিলি থাকতে পতিতালয়ে এনে রেখেছিলে। কি দোষ ছিল আমার? আজ আমারও ময়ের মতো একটা সুন্দর জীবন হতো। মৌ মৌসির হাত ধরে বলে, বোন, আমার থেকে ভালো জীবন তোরও হবে। বলে মৌসিকে জড়িয়ে ধরে ভীষণ কান্নায় ভেঙে পড়ে ও। এতদিন পরে মেয়েকে ফিরে পেয়ে মৌয়ের বাবাও কান্নায় ভেঙে পড়ে। আরমান সাহেব মেয়েকে বলে, মা, আমরা তোর সাথেই আসি, তোর জীবনে আমরা সুখ শান্তি ফিরিয়ে দিব। বেশ কয়েকদিন ধরে আরমান আহমেদের ফ্যামিলিতে ঝামেলা লেগেছিল। সব ঝামেলা মিটে যাওয়ার পরে আরমান আহমেদের ফ্যামিলিটা পূর্ণতা পেল। বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মৌসি। মনটা ভীষণ খারাপ। খারাপ অতীত বারবার মনে পড়ছে তার। মৌসি ব্যালকনিতে দাঁড়িয়ে দেখে মৌ আর আরশ খুনসুটিতে মেতে আছে। দেখে মৌসির ঠোঁটের কোণে এক পশলা হাসি এলো। মৌসি ভাবছে, জীবনে নির্দিষ্ট একটা মানুষ থাকলে বোধহয় এতটাই ভালো লাগে। একটা মানুষ থাকলে জীবনটা গোছানো থাকে। একটা পরিবার থাকাটা এতটা আনন্দের আগে জানা ছিল না মৌসির। এর আগে কখনো তার কাছে আকাশটা এতটা বেশি সুন্দর লাগানি। হঠাৎই পেছন থেকে কেউ ডাক দিল, মিস সানজিদ আহমেদ। মৌসি, হ্যালো ডিয়ার। মৌসি অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখে পুলিশ অফিসার আহিন দাঁড়িয়ে আছে একগুচ্ছ ফুলের তোড়া নিয়ে। মৌসি সেদিন এই অফিসারকে ভালোভাবে খেয়াল করে দেখেনি। স্লিম ফিগার, গায়ের গড়ন পাতলা, লম্বা ফর্সা, বেশ সুন্দর দেখতে। পুলিশ অফিসার আহিন মৌসির কাছে গিয়ে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলে, এটা আপনার জন্য। কি হলো, এই অধমের ছোট উপহার গ্রহণ করতে কি খারাপ লাগছে আপনার? আমাকে ফুল দিচ্ছেন কেন? আমি এর যোগ্য নই। আপনার সাথে বন্ধুত্ব করার জন্য আমি কি আপনার বন্ধু হতে পারি? আর নিজেই অন্তঃফুল হয়ে বলছেন ফুলের যোগ্য না আপনি। আহিন মৌসির দিকে বন্ধুত্বের হাত বাড়ালে মৌসি অবাক হয়ে যায়। তার মতে মেয়ের সাথে কেউ বন্ধুত্ব করবে। অবাক হয়ে প্রশ্ন করে, আপনি আমার গোটা জীবনের সব ইতিহাস জেনে আমার সাথে বন্ধুত্ব করতে চাইছেন মিস্টার আহিন? এটা নিছকই হাস্যকর ব্যাপার। করুণা করছেন আমার উপর, সহানুভূতিশীল হচ্ছেন আমার প্রতি, তাই না? আমার কারো বন্ধুত্ব চাই না আহিন সাহেব। আমি একাই ভালো আছি। এই অপবিত্র মানুষের সাথে কাউকে জড়াতে চাই না আমি। মিস মৌসি, আপনি ভুলে যাচ্ছেন গতকালকের আপনি আর আজকের আপনি এক না। আরশি আর মৌসির মাঝে অনেক তফাৎ। আরশি ছিল মৌসির ছায়া,
মৌসির উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া একটা চরিত্র মাত্র। আরশি একটা মহল্লার মেয়ে, আর মৌসি একটা পরিবারের আছে, একটা ভালো পরিবেশের মেয়ে মৌসি। আইনের কাছে মনে হয়েছে মৌসি এক রঙিন বসন্ত, সে যে কারো জীবনকে রঙিয়ে তুলতে পারবে। মৌসি মানেই এক বসন্তের ছোঁয়া। মিস্টার আহিন, আমার জীবনে ঘন কালো গাঢ় অন্ধকার, সেখানে কারো বন্ধুত্বের মূল্য আমি দিতে পারবো না। আমার কালো অতীত আমাকে বারবার মনে করিয়ে দেয় আমি কে ছিলাম, কোথায় ছিলাম। আমি ভুলতে পারছি না। আমার জীবনেও এক খারাপ অতীত আছে। জীবনে অনেক কিছু ঘটে, কিন্তু সেটা পিছনে ফেলে চলে আসতে হয়। আমিও একজনকে ভালোবাসতাম। মেয়েটা আমাকে রেখে অন্য একটা রিলেশনের সাথে শারীরিক রিলেশনও করত। ওই ধরনের মেয়েরাই প্রকৃত পক্ষের পতিতা। সেখানে আপনি তো বাধ্য হয়েছিলেন। ভালোবাসা নিয়ে আমি কিছুই বুঝি না আহিন সাহেব, কারণ কেউ আমাকে কখনো ভালোবাসেনি, আর ভালোবাসা কেমন হয় সেটাই বুঝি না আমি। আপনি ভালোবাসা বুঝবেন মিস মৌসি, খুব শীঘ্রই বুঝবেন। আপনাকে রঙিন জীবনের শুভেচ্ছা রইল। প্লিজ এইবার ফুলটা গ্রহণ করুন। মৌসি ফুলটা হাতে নিয়ে ঘ্রাণ নিচ্ছিল, মন ভরে ফুলের সুগন্ধি নিচ্ছিল। এমন সময় মৌ খাবার এনে মৌসির গালে খাবার তুলে দিতে বলে, বোন, তোর এইসব বাজে অতীত বাদ দে। দেখ না, আমরা আছি তো, আমরাই তোর প্রকৃতপক্ষের ভালোবাসার মানুষ। খাবারটা দ্রুত খেয়ে নে, আমি আছি, বাবা আছে, তোর আর কি চাই বল। বোন আমার, এখন থেকে অনেক ভালো থাকবো, সুখে থাকবো। মৌসি মৌকে বলে, জানো এই বাড়িতে আসার পর আমি যতটা আদর ভালোবাসা পাচ্ছি গোটা জীবনে আমি তা পাইনি। ভালোবাসার মানুষরা এমনই হয়, তাই না? আরমান সাহেব এসে মৌসির কপালে চুমু দিয়ে বলে, হ্যাঁ মা, ভালোবাসার মানুষ এমনই হয়। আমরা যা কিছু সব দিয়ে তোদের ভালো রাখবো আমি। তুই হারিয়ে যাওয়ার পর আমার এক পাশ খালি ছিল, আজ যেন মন ভরে শ্বাস নিচ্ছি। রোজ একটু একটু করে আহিনের সাথে মৌসির কথা হতো। কথা বলতে বলতে একটা সময় তাদের মাঝে গাঢ় বন্ধুত্বের সৃষ্টি হয়। আহিন পুরো টাইম দিত মৌসিকে। মৌসির পুরো জীবনটা রঙিন করে দিল আহিন। আহিনের কেয়ার আর যত্নে মৌসি ভুলে গেছিল তার অতীত। 6 মাস কেটে গিয়েছে। এই 6 মাসে আরশ, আহিন আর মৌয়ের বাবার চেষ্টায় মৌসি আজ বেশ সুস্থ স্বাভাবিক। আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছে তার পরিবারে। বিছানায় বসে ফোন হাতে নিয়ে ছটফট করছে মৌসি। তার এখন আহিনকে ফোন দিতে ইচ্ছা করছে, কিন্তু কিভাবে ফোন দিবে? আর আহিনী বা কি ভাববে? 7-5 ভাবতে ভাবতে নাম্বার ডায়াল করে কল দিয়ে বসে আছে মৌসি। এমন সময় আরশ এসে বলে, কাকে মিস করছে আমার একমাত্র শালিকা? আপনাকে জিজু, শুধুই আপনাকে। হ্যাঁ, তাই তো ডায়াল কলে আহিন বাবুর নাম্বার দেখছি। এরই মাঝে মৌ এসে বলে, কে কাকে মিস করছে শুনি? আপনার বোন তার হবু জামাইকে মিস করছে বউ। আবার বউ ডাকছেন? বউকে কি কেউ চাচি ডাকে নাকি? আপনার খবর আছে আরুষ? হ্যাঁ, তা তো থাকবেই। এতদিনে একটু ভালোবাসতে পারলেন আর খবর। মৌসি হেসে দিয়ে বলে, নাও ইটস রোমান্স টাইম আপওয়ার্ড জিজুর, আমি এখন যাই। মৌ আরশকে পেছনে ধাক্কা মেরে ফেলে বলে, এই যে হ্যালো, কিসের ভালোবাসা শুনি? এত ভালোবাসা দিচ্ছি তাও মন ভরছে না, তাই না? আরশ মৌয়ের হাত ধরে টেনে বিছানায় শুয়ে দিয়ে বলে, না ম্যাডাম, ভালোবাসাতে মন ভরবে না। মন ভরানোটা এত সোজা নয়। আমায় ভালোবাসেন আরশ আপনি? তুমি কি এখন এটা বোঝো না মৌ? তুমি আমার জীবনে না আসলে অনেক কিছুই বুঝতাম না আমি। আমার জীবনে পূর্ণতা পেয়েছে শুধুই তোমার জন্য। মৌ আরশের বুকে মাথা রেখে বলে, পৃথিবীর সব শান্তি আপনার এই বুকেতে আছে। এইভাবেই বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। মৌ আরশের সম্পর্ক ধীরে ধীরে আরো গভীর হতে শুরু করলো। আহিন আরমান সাহেবের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। এই প্রস্তাবে আরমান সাহেব ভীষণ খুশি। মৌসির জীবন নতুন আলোতে ভরে উঠল। আহিন আর মৌসি একদিন সন্ধ্যায় তাদের বিয়ের শপিংয়ে বের হলো। দুজনে রিকশায় চুপি চুপি বসে আছে। আহিন মৌসির হাতটা শক্তভাবে চেপে ধরে বলল, মৌসি, ভালোবাসি তোমায়। এই আমাকে কি মন থেকে ভালোবাসতে পারবে? মৌসি বলে, তুমি তো জানোই আমার জীবনের সব। আমার ভালোবাসা কি তৃপ্তি দেবে তোমায় আহিন? মৌসি, তোমার দেহের প্রতি আমার কোনো টান বা আকর্ষণ নেই। আমি চেয়েছি একটা ভেঙে যাওয়া মানুষ, যাকে ভালোবাসলে সে সবটা দিয়ে আগলে রাখবে আমায়। বলো, আমায় কি আগলে রাখতে পারবে তুমি? আহিনের কাঁধে মাথা দিয়ে শান্তির নিঃশ্বাস নিল মৌসি।
ভালোবাসি আহিন, তোমায় ভীষণ ভালোবাসি। এই আমাকে শক্তভাবে জড়িয়ে রেখো, আমাকে আর ভাঙতে দিও না। আহিন মৌসির মাথায় একটা চুমু দিয়ে বলে। আগলে রাখবো তোমায় ভালোবেসে। ঘরোয়াভাবে বিয়ে হয়ে গেল আহিন আর মৌসির। বিয়ের পর আহিন আর মৌসির জীবনটা অনেক সুখের হলো। আরশ আর মৌ অনেক সুখে আছে। বিয়ের 2 মাস পরেই গুড নিউজ এলো, মৌসি মা হতে চলেছে। খবর পেয়ে সবাইকে যেন আনন্দিত তেমনই একটু ভাবলো। আরশ বলল, আহিন, এত দ্রুত বেবি মৌসিকে একটু টাইম দিলে হতো না? আহিন বলল, আরশ, আমি চাইতাম না এক্ষুনি বেবি নিতে, কিন্তু একটা বেবি হলে মৌসি আর বেশি খুশি থাকবে। বেবি নিয়ে সময় কাটাবে, ও অনেক কিছুই ভুলে যাবে। মৌসির কথা ভেবেই আমার আগানো। আমি মৌসির সম্পূর্ণ অতীত ভুলিয়ে দিতে চাই, ও জীবনে রঙিন বসন্ত দিতে চাই। কি ভয়ঙ্কর একটা জীবন ছিল মৌসি, ভেবেই কষ্ট লাগে। আরশ আহিনকে বলল, তোমার মতো ভালোবাসার মানুষ এখনকার যুগে পাওয়া যাবে না। আমি তোমার নখের যোগ্য না। তোমার কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি একদিন মৌকে ভীষণ অপমান করেছিলাম পতিতা বলে। যদি প্রুভ না হতো ও পতিতা নয়, আমি ওকে মেনে নিতে পারতাম না। আর তুমি সবটা জেনেই মৌসিকে কতটা ভালোবাসো। ভালোবাসার দুনিয়ায় তুমি মহৎ আহিন। 10 মাস পরে মৌসির বেবি ডেলিভারি হলো। যমজ 2টা মেয়ে হলো। মৌ আর মৌসির মতোই সুন্দর হয়েছে দেখতে। মৌ বেবি 2টাকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, পুচকু 2টা আমি তোদের বড় আম্মা। আমি কখনো আমাকে আন্টি বলে ডাকতে দিব না, আমাকে আম্মাই ডাকবি তোরা। 2টা বেবি নিয়ে মৌ আর মৌসির দিন কেটে যায়। আরশ আর আহিন যেন ওদের 2টা বাবা। মৌসি ভুলে গিয়েছিল ওর অতীত বাচ্চাদের সাথে সময় কাটাতে কাটাতে। বেবিদের বয়স 2 বছর হলো। মৌয়েরও একটা ছেলে হলো। ওদের এই 3টা ছেলে মেয়ে নিয়েই জীবন বসন্তের মতোই রঙিন আর সুন্দর হয়ে উঠল। পরিবারের আর কখনো তারা তাদের কাজের মহিলা রাখেননি। অপরিচিত মহিলাকে কাজ রেখেই তাদের ফ্যামিলিতে এত বড় সমস্যা হয়েছিল।